আসসালামু আলাইকুম স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা বেঙ্গলি পেপার 2 ক্যামব্রিজ ও লেভেলের মে জুন 2023 সেকশন এ ক বিভাগটা সলভ করেছিলাম। আজকে আমরা সেকশন বি টা সলভ করব। তো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। সেকশন বি এ মাল্টিপল চয়েস কম্প্রিহেনশন, দ্যাটস মিন বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। একটা সিন থাকবে, সেই আনসিনটা ভালো করে পড়ে আমাদেরকে এমসিকিউ মার্ক করতে হবে। দেওয়াই আছে এখানে, দেখো, বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া 1 নম্বর নিবন্ধনটি পড়ে 26 থেকে 26 থেকে 32 নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরটি বেছে উপযুক্ত বাক্সে টিক চিহ্ন দাও। তাহলে আমাদেরকে সিনটা পড়তে হবে, কম্প্রিহেনশনটা আমাদেরকে পড়তে হবে। সো চলো আমরা কম্প্রিহেনশনটা পড়ি। জীবন যাপনে সবুজ বিপ্লব। প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। একথা শুধু বিজ্ঞানে নয়, প্রকৃতির হিসেব নিকাশের ক্ষেত্রেও খাটে। প্রযুক্তিগত দিক থেকে সমাজে উন্নতি করলেও বিজ্ঞান পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। সুস্থ পরিবেশ মানেই সবুজ প্রকৃতি, কিন্তু মানুষ নিজেদের প্রয়োজনে সবুজ প্রকৃতিকে ধ্বংস করে, একে ভারসাম্যহীন করে তুলেছে। প্রকৃতির ভারসাম্যহীনতার এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন জনসাধারণের সচেতনতা। খতিয়ে দেখলে বোঝা যাবে যে অতীতেই হয়তো আমরা অনেক বেশি পরিবেশ বান্ধব ছিলাম। সে সময় লোকজন বাজারে গেলে দুটো করে ব্যাগ নিয়ে যেত, একটি মাছ মাংসের জন্য, অন্যটি শাকসবজির জন্য। নিত্যদিনের তরকারির খোসা এক জায়গায় জমা করে বেলা শেষে তা গাছের গোড়ায় বা বাড়ির পিছনের অংশে মাটিতে ফেলা হতো। ধীরে ধীরে তা মাটিতে মিশে জৈবসার হয়ে যেত। কিন্তু এখন কংক্রিটের মেঝেতে না রয়েছে মাটির অস্তিত্ব, না রয়েছে সবুজের স্পর্শ। ব্যাগ নিয়ে বাজারে যাওয়ারও চল প্রায় উঠে গিয়েছে। এর বদলে প্রত্যেকেরই দোকান থেকে জিনিসপত্র কিনে প্লাস্টিক ব্যাগে ভরে বাড়ি ফিরে। এই অভ্যেস কিন্তু কোনো সচেতন নাগরিকের কর্তব্য হওয়া উচিত নয়। সো লেটস গো, এখানে দেখি 26 নম্বর কোশ্চিনটা আমাদেরকে কি বলা হয়েছে। নিবন্ধনটি অনুযায়ী বর্তমান সময়ে প্রকৃতি সম্বন্ধে কি বলা হয়েছে? এ, বৈজ্ঞানিক উপায়ে প্রকৃতিকে ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তি দিয়ে প্রকৃতির ভারসাম্যহীনতার সমাধান করা হচ্ছে। সবুজ প্রকৃতির জন্য উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য জনগণের সচেতন হওয়া দরকার। সো প্যাসেজ থেকে আমরা কি জানতে পারলাম? এখানে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য জনগণের সচেতন হওয়া দরকার। তাহলে আমরা এখানে এটা আমরা এমসিকিউ যেহেতু টিকমার্ক দিয়ে দেব। ওকে, নাও 27। আগের দিনে লোকজন পরিবেশ বান্ধব ছিল, সেটা কিভাবে বোঝা যায়? কিভাবে বোঝা যায়? মাছ মাংস ও সবজির জন্য আলাদা আলাদা ব্যাগ ব্যবহার করত। রান্নার আবর্জনা ও উচ্ছিষ্ট খাবার দিয়ে জৈব সার বানাতো। আমরা সেখানে পড়েছিলাম এটাই, যে আগের দিনে লোকজন পরিবেশ বান্ধব ছিল, রান্নার আবর্জনা ও উচ্ছিষ্ট খাবার দিয়ে জৈব সার বানাতো। সো দিস ইজ দ্য অ্যান্সার। আবার আমরা একটু সিনটা পড়ি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, যেখানে বলা আছে, খতিয়ে দেখলে বোঝা যাবে যে অতীতেই হয়তো আমরা অনেক বেশি পরিবেশ বান্ধব ছিলাম। এই যে বাজারে দুটো করে ব্যাগ নিয়ে যেত, একটি মাছ মাংস আর একটি শাকসবজির জন্য। কি করতো? ধীরে ধীরে বাড়ির পিছনে, যে গাছের গোড়ায় বা বাড়ির পিছনে অংশে মাটিতে ফেলা হতো, ধীরে ধীরে তা মাটিতে মিশে জৈব সার তৈরি করা হতো। সো রান্নার আবর্জনা আর উচ্ছিষ্ট খাবার দিয়ে জৈব সার তৈরি করা হতো। তাহলে এখন আমরা জানবো বজ্র একটি সম্পদ, এই কথাটি কিভাবে কার্যকর করা হয়। তাহলে আমরা এই প্যারাটা একটু ভালো করে পড়ি।
বজ্র একটি সম্পদ, এই কথাটি যে বাস্তবায়ন করা সম্ভব সেটা মাথায় রাখতে হবে। প্রকৃতি থেকে বিনামূল্যে যা যা আমরা প্রতিনিয়ত গ্রহণ করি সেটা ঋণ হিসেবেও যে আমাদের কিছু নৈতিক দায়িত্ব থেকে যায় তা কেউ তলিয়ে দেখি না, বরং উন্নতির নামে প্রতিনিয়ত ক্ষতির হিসেবে আরও বাড়িয়ে দেই। একজন মানুষ যদি প্রতিদিন কল ছেড়ে হাত মুখ ধয় বা 15-20 মিনিট ধরে গোসল করে সেক্ষেত্রে প্রায় 30 লিটারের মতো পানি খরচ হয়। এই পানি যদি সংগ্রহ করে বাড়ির উঠোন পরিষ্কার কিংবা গাছে পানি দেওয়া হয় তাহলে পানির অপচয় কম হয়। তো এক্ষেত্রে আমরা কি বুঝবো? বজ্র একটি সম্পদ, এই কথাটি কিভাবে কার্যকর করা যায়? গোসলের বজ্র পানি সংগ্রহ করে সেটা গাছে পানি দেওয়ার কাজে লাগিয়ে, এই যে এখানে বলছে বাড়ির উঠোন পরিষ্কার কিংবা গাছে পানি দেওয়া যায়, এখানে সুন্দর করে এই লাইনটাতে বলা আছে। বাড়ির উঠোন পরিষ্কার কিংবা গাছে পানি দেওয়া যায় তাহলে পানির অপচয় অনেক কম হয়। তাহলে লেটস সি আমাদের এখানে হবে কোনটা? গোসলের বজ্র পানি সংগ্রহ করে সেটা গাছে পানি দেওয়ার কাজে লাগিয়ে, বি নাম্বারটা, বি। ওকে ফাইন। নাও নেক্সট 29, প্রকৃতিকে রক্ষা করার জন্য সবুজ স্থাপনা সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়? কোন তথ্যটি সঠিক নয়? দ্যাটস মিন কারেক্ট নয়। পাশ্চাত্যের দেশগুলোতে এখন অনেক সবুজ স্থাপনা দেখা যাচ্ছে। দিনের বেলায় বাড়িঘরে কৃত্রিম আলো দরকার যেন না লেগে সে ব্যবস্থা রাখা হচ্ছে। পাশ্চাত্যের মতো বাংলাদেশেও সবুজ উপস্থাপনা বানার উদ্যোগ নিয়েছে। সবুজ স্থাপনা বানানোর জন্য ব্যবহার করা পানি ব্যবহার করা হয়। পাশ্চাত্যের মতো বাংলাদেশেও সবুজ স্থাপনা বানাবার উদ্যোগ নিয়েছে। দ্যাটস মিন দিস ইজ নট কারেক্ট। সি। নাও 30, বাংলাদেশের মতো দরিদ্র দেশে সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার নেই কেন? আবার আমরা প্যাসেজে চলে যাই, প্যাসেজটি একটু পড়ি। পাশ্চাত্যের দেশগুলোতে এখন সবুজ স্থাপনা তৈরি হচ্ছে। সেখানকার বাড়িগুলো নির্মাণের সময় ব্যবহৃত জল এবং বজ্র পদার্থের পূর্ণ ব্যবহার করা হয়। পাশাপাশি বাড়িতে আলো ঢোকার ব্যবস্থা থাকা যাতে দিনের বেলা কৃত্রিম আলো ব্যবহারের প্রয়োজন না পড়ে। বাংলাদেশে সবুজ স্থাপনার এসব ধারণা এখনও সেভাবে আসেনি। সঠিক পরিকল্পনা ও পরিবেশ সচেতনতা থাকলে এই সমস্যার সমাধান খুবই কঠিন নয়। সৌরশক্তি বা সূর্যের তাপকে কাজে লাগিয়ে সরাসরি তাপ এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়। ইউরোপের দেশগুলো খুব ঠান্ডা হওয়াতে প্রযুক্তির ব্যবহার করে সূর্যের আলো কম থাকা সত্ত্বেও সরকারি অনুদান নিয়ে তারা বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে ঘর গরম করছে। কিন্তু বাংলাদেশের মতন গরম দেশে প্রচুর সূর্যের আলো এবং তাপ থাকলেও পয়সার অভাবে এই শক্তিকে কাজে লাগানো যাচ্ছে না। প্রকৃতিকে রক্ষা করার জন্য আরেকটি অন্যতম উপায় হচ্ছে বৃক্ষরোপণ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। 30, বাংলাদেশের মতো দরিদ্র দেশে সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার নেই কেন? ইউরোপের মতন আর্থিক সহায়তা নেই বলে। তারপর বৃক্ষরোপণ কিভাবে প্রকৃতিকে রক্ষা করে? তাহলে আমরা আবার নেক্সট টপিকে যাই, একটু পড়ে ফেলি। প্রকৃতিকে রক্ষা করার জন্য আরেকটি অন্যতম উপায় হচ্ছে বৃক্ষরোপণ। মানুষ বৃক্ষরোপণ করে বাড়িঘর ও আসবাবপত্র তৈরির কাঠের জন্য, এতে প্লাস্টিকের ব্যবহার কম হয়। তাছাড়া স্বাস্থ্যকর ফলমূল উৎপাদনের জন্যও বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছগাছালিও প্রকৃতিকে স্নিগ্ধ ও কি রাখে? সবুজ রাখে। কিন্তু প্রকৃতিকে রক্ষা করার জন্য গাছপালার সবচেয়ে বড় ভূমিকা হলো এরা বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর অক্সিজেনের পরিমাণ বাড়ায়। এতে কি হয়? বায়ু দূষণ কমে। আমাদের প্রতিদিনের জীবনধারাকে পরিবেশ বান্ধব করতে হলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত, জিনিসের ব্যবহারে বজ্রের পরিমাণ কমাতে হবে। প্রতিটি জিনিসে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অপচয় কম হয়। তাছাড়া প্লাস্টিক বানাতে যে তেল এবং গ্যাস লাগে সেটারও ব্যবহার কমাতে হবে। তবে বিশ্বের উষ্ণতা কমাতে হলে সৌরবিদ্যুৎ বা বাতাসের টারবাইন দিয়ে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের কোনো বিকল্প নেই। তাহলে আমরা এখানে দেখি যে বৃক্ষরোপণ কিভাবে প্রকৃতিকে রক্ষা করে। কিভাবে প্রকৃতিকে রক্ষা করে আমরা পড়লাম নেক্সট শেষের লাইনটা। কি পড়লাম? বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও বায়ু দূষণ কমায়। সো বি। নাও 32,
বিশ্বের বায়ুমণ্ডলের দূষণ বন্ধ করার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কি? আমরা শেষে যে লাইনটা পড়েছিলাম, সৌরবিদ্যুৎ এবং বাতাসের টারবাইন দিয়ে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করা। দ্যাটস ইট। এইভাবে আমাদের সেকশন খ এর বা সেকশন বি এর খ বিভাগের 26 থেকে 32 পর্যন্ত আমরা এগুলো সলভ করে ফেলবো আনসিনটা পড়ে পড়ে। খুব সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝে বুঝে আমাদেরকে আনসিনটা পড়তে হবে, একটু সময় নিয়ে পড়ে জাস্ট এমসিকিউটা আমাদেরকে মার্ক করতে হবে। তাহলেই কিন্তু আমরা 3, 4, 5, 6, 7, 7 to the 14 মার্ক আমরা এখান থেকে ক্যারি করতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কোশ্চিন আছে, 7টা কোশ্চিন 2 মার্ক করে আমরা কিন্তু এখানে 14 মার্ক ক্যারি করতে পারবো। সো এই জন্য আমাদেরকে বি কেয়ারফুল, এই আনসিনটা বাংলা কম্প্রিহেনশনটা সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা নেক্সটে চলে যাই। সো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবারও পরে সেকশন সি এটা নিয়ে আমরা আলোচনা করে সলভ করব। আজকে আমরা সেকশন বিটা ফুললি সলভ করলাম, 14 মার্কের 14 মার্কের কোশ্চিন। সো তোমরা যারা ও লেভেল ক্যামব্রিজের ক্যান্ডিডেট আছো এবার অক্টোবরে, তারা যদি বাংলায় ইমপ্রুভ করতে চাও, বা আমি জানি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা বাংলায় একটু উইক, তো তারা আমার চ্যানেলটি ফলো করিও। সো এখানে সুন্দর করে ডিসক্রাইব করা আছে, পড়তে ইচ্ছা না করলে জাস্ট চ্যানেলটি একটু ফলো করে একটু ভিডিওগুলো একটু দেখে নিবা, তাহলেই তোমরা অনেক ইমপ্রুভ করবা। সো চলতে ফিরতে যেখানেই জাস্ট একটু ভিডিও অন করে জাস্ট একটু বাংলাটা পড়ে নিবা, তাহলে দেখবা যে তোমাদের অনেক ইমপ্রুভ চলে আসবে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে সেকশন সি নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।